আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে 3জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। মাইশা রুমে চলে যাওয়ায় পাড়ার প্রতিবেশীরাও যে যার মতন বাড়ি চলে যাচ্ছে। এত মানুষের ভিড়ে দুজোড়া চোখ একে অপরকে দেখছে। উভয়ের তপ্ত দৃষ্টি তোলপাল জানাচ্ছে উভয়ের হৃদয় স্পন্দনে তীব্র হচ্ছে। দুজোড়া আখি যুগল জড়িয়ে আছে মোহমায়ায়। হঠাৎ ফোন ভাইব্রেট হওয়ায় আবির দুর্ভেদ্য চাহনিতে ছেদ পড়ে। স্ক্রিনে তাকাতেই সাকিবের নাম চোখে পড়ে। ঘাড় ঘুরিয়ে সাকিবের হাস্যোজ্জ্বল মুখ দেখে আবির পুনরায় মেঘের দিকে তাকায়। মেঘ তখনও গভীর মনোযোগের সঙ্গে আবিরকে দেখছে। আবির মেঘের চোখের সামনে 2 আঙ্গুলে তুড়ি বাজিয়ে মেঘের ঘোর কাটানোর চেষ্টা করল। তুড়ির শব্দে মেঘ নড়ে ওঠে। সম্মিত ফিরতেই মেঘ লাজুক হাসল। সে কল্পনায় আবির ভাইয়ের সঙ্গে কাপল ডান্স করছিল। আবির তুড়ি বাজিয়ে রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলেছে। মেঘকে হাসতে দেখে আবির কপাল গুটিয়ে বলল, কি হলো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভেজালো। দীর্ঘ একশ্বাস ছেড়ে ডাকল, আবির ভাই। আবির আবেশিত কণ্ঠে জবাব দিল, আকপাচ না ভেবেই মেঘ বলল, আপনি মানুষটা খুব তেতো। মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুচকি হেসে আশেপাশে তাকিয়ে ভাবলেশীন জবাব দিল, তেতো হয়ে যে বিপদে আছি, মিষ্টি হলে না জানি কি হতো। মেঘ ওষ্ঠদ্বয় আরো প্রশস্ত হলো। আবির ভাই ঠিকই বলেছেন। আবির ভাইয়ের এই অ্যাটিটিউড দেখেই মালা আপু এমপির মেয়ের মতন না জানি আরো কত মেয়ে পাগল। মালা আপুর আচরণে মনে হয় আবির ভাই তার সম্পত্তি। ভাবতেই আচমকা মেঘের হাসি গায়েব হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস টেনে বিড়বিড় করে বলল, আবির ভাই শুধু আমার, আর কারো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের হঠাৎ পরিবর্তন দেখেছে। মেঘের যে ক্ষণে ক্ষণে কি হয়ে যায় এটা ভেবেই আবির ক্লান্ত। আসার পর থেকে মেয়েটার চোখে চোখে রাখছে। তারপরও কি যে হয়। বাসায় থাকলে আবির কখনোই এত সময় মেঘকে দিতে পারত না। বিয়েবাড়ির আত্মীয়ে পরিপূর্ণ। তাছাড়া সাকিব আর ওর বন্ধুরা আবিরকে অনেক দিকেই সাহায্য করছে। মামা বা আবিরের বাবা কোনো কাজে আবিরকে খুঁজতে গেলেই সাকিবের বন্ধুরা সে কাজ করে দিচ্ছে। আবিরকে ডাকার সুযোগই দিচ্ছে না তারা। সাকিব দুই দিকেই নজর রেখেছে। আবির গলা খাকারি দিয়ে ডাকল, এই যে। মেঘের নজর পড়ল আবিরের চোখে। কোনো উত্তর দিল না। আবির রাশভারী কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে, আর টই টই করতে হবে না। কুয়াশার মধ্যে বাইরে ঘুরলে ঠান্ডা লাগবে। প্রোগ্রাম তো শেষই, এখন রুমে যা। আপনি কি করবেন? আমার কাজ আছে। মেঘ এবার ভাব নিয়ে বলল, রাত অনেক হয়েছে, আপনারও টই টই করা উচিত হবে না। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে আছে। মেঘের ছুটে পালালো যেদিক দিয়ে। আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে। সহসা স্বভাবসিদ্ধি হাসে। আবিরের প্রতি মেঘের ভয়ভীতি যেমন কমছে, তেমনি বাড়ছে মেয়েটার দায়িত্ববোধ। প্রেয়সীর অল্প স্বল্প যত্ন দেখে আবির বেশ বিস্মিত হয়। মন খারাপের জায়গায় ভিড় করে একরাশ মুগ্ধতা। মেঘের সবকিছুই আবিরকে টানে, তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টামিগুলো আবিরের অনেক বেশি টানে। 2জন মেহেদি আর্টিস্ট মিলে এক রুমে মাইশার 2 হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। মাইশাকে যেন কেউ বিরক্ত না করে, তাই পাশের রুমে
আরেকজন সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ মাইশার রুমে বসে মেহেদি দেওয়া দেখছে। মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, তোমার হাত ফাঁকা কেন? মেহেদি দিতে পারো না? না, সমস্যা নেই, পাশের রুমে একজন আপু আছেন, উনি সবাইকে দিয়ে দিচ্ছে, ওনাকে বলো তোমাকে দিয়ে দিতে। মেহেদি লাগাবো না আপু। এসব বললে হবে না, সবার হাতে মেহেদি, তোমার হাত ফাঁকা দেখলে তোমার আবির ভাই আমার সাথে রাগ দেখাবে। এক হাতে অন্তত দাও। আবির ভাই কিছু বলবেন না, তোমাকে বলবে না, আমাকে ঠিকই বলবে, যাও বলছি। ঠিক আছে আপু। মেঘ পাশের রুমের দরজা দাঁড়িয়ে রুমের পরিস্থিতি দেখলো। একপাশে মালার বান্ধবীরা যে যার মতন একে অপরকে মেহেদি দিয়ে দিচ্ছে। পার্লারের আপুটা মিমকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘকে দেখে মিম ডাকলো, আপু আসো, তোমাকেও মেহেদি দিয়ে দিবে। মেঘ মিমের পাশে বসে মিমের মেহেদি দেওয়ার প্রায় শেষ। মেঘ বসে মেহেদি ডিজাইন দেখছে। আপুটা খুব দ্রুত আর অসম্ভব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে। মিমের মেহেদি দেওয়া শেষ। মিম বিছানায় উঠে বসেছে। দিশারা আগে থেকেই বিছানায় বসেছিল মেঘের মেহেদি দেওয়ার জন্য। আপু মেঘের বাম হাতের কবজিতে ধরতেই মালার রুমের দরজায় দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপু এখন আমাকে মেহেদি দিয়ে দিবেন। আপুটা হেসে বলল, তুমি একটু বসো, বেশিক্ষণ লাগবে না। মালা রেগে কটমট করে বলল, মেঘ তুমি বরং পরে মেহেদি দাও, এখন আমি দেব। মেঘ চুপচাপ উঠে রুম থেকে বের হয়ে গেছে। মেঘ উঠতেই মালা মেঘের জায়গায় বসে নিজের হাত বাড়ালো। আবির আর মেঘ প্যান্ডেলের কথা বলার সময় মালা নিজের রুম থেকে দেখেছে। সন্ধ্যার পর থেকেই মালা মেঘকে সহ্যই করতে পারছে না। নিচে মালা কাজ করছিল। মেঘ মেহেদি দিতে আসায় মালার বান্ধবী মালাকে কল দিয়েছে। সব কাজ ফেলে মালা মেহেদি দেওয়ার নাম করে মেঘের মনে আঘাত দিতে এসেছে। মালার আচরণে মেঘের মন খারাপ হওয়া থেকে বেশ অপমানিত হয়েছে। সে তো ইচ্ছে করে মেহেদি দিতে আসেনি, মাইশা আপু জোর করে পাঠিয়েছে। প্রায় 40-45 মিনিট পর আবির কোথা থেকে এসেছে। মালাদের উঠান পেরিয়ে সাকিবদের উঠানে যেতে যেতে আচমকা থমকে দাঁড়ালো। চোখে পড়ে স্টেজের দিকে। স্টেজের পাশে একটা টেবিলের ওপর মেঘ মাথা রেখে বসে আছে। কিছু চুল পিঠে ঢেকে আছে আর কিছু চুল টেবিলের উপরে। আবির ভ্রুজোড়া নাকের গোড়ায় টেনে এগিয়ে গেল সেই দিকে। তপ্ত স্বরে ডাকলো, মেঘ। মেঘ মুখ তুলে পেছনে ফিরে আবিরকে দেখে পুনরায় মুখ লুকালো। আবির মেঘের কাছাকাছি গিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, আবার কি হয়েছে? মেঘ আগের অবস্থায় থেকে উত্তর দিল, কিছু না। আবিরের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ভারী কণ্ঠে বলল, কে কি বলেছে? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির মেঘের ডান বাহু চেপে ধরে একটানে দাঁড় করালো। আকস্মিক ঘটনায় মেঘের ছোট দেহ কম্পিত হয়। আবিরের মুখের পানে তাকাতেই মেঘের বুক কেঁপে উঠল। আবিরের রক্তাভ দু চোখ দেখে মাথা নিচু করে ফেলল। ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। আবির রাগান্বিত কণ্ঠে ধমক দিল, তাকা আমার দিকে। মেঘ আঁতকে উঠে আবিরের পরিশ্রান্ত চেহারায় তাকালো। চারপাশে এত লাইটিং থাকা সত্ত্বেও আবিরের মুখ উজ্জ্বলতায় ছিটাফোঁটা নেই। কপাল গুটিয়ে প্রশ্ন করল, এখানে বসেছিলি কেন? মালার আচরণে মেঘের খুব রাগ হয়েছিল। আজ পর্যন্ত তাকে কেউ এমনভাবে অপমান করেনি। মালা কিনা এভাবে কথা বলল। সে
আক্রোশে রুম থেকে বেরিয়ে প্যান্ডেলে এসে বসে আছে। চারপাশে কুয়াশায় আচ্ছাদিত, লাইটের আলোতে কুয়াশাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সামান্য জ্যাকেটে শীত মানছে না, তবুও মেঘ রুমে যাচ্ছে না। মেঘ এতক্ষণ রাগে ফুঁসলেও প্রিয় মানুষের উপস্থিতিতে এখন অনেকটাই শান্ত হয়ে গেছে। মেঘের কণ্ঠস্বর ভার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি ভেতরের ক্রোধ কান্না বেরিয়ে আসবে। মেঘ উদ্বেল কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না, বাসায় চলে যাব। আবির ঢোক গিলে ছোট করে শুধালো, কি হয়েছে বল প্লিজ। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে অভিযোগের স্বরে আবিরকে মালা আপুর নামে নালিশ জানালো। মনে যত রাগ ছিল একদমে সব প্রকাশ করলো। আবির অন্তত গুরুত্ব সহকারে মেঘের অভিযোগগুলো শুনেছে। এতক্ষণ ধরেই আবির মেঘের বাহু চেপে ধরেছিল। মেঘের কথা শেষ হওয়া মাত্রই আবির মেঘের বাহু ছেড়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মেহেদি দিতে পারিসনি বলে এত রাগ? মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি মেহেদি দিতে পারিনি বলে রাগ উঠেছে? ধুর, ভাল লাগে না, আমি থাকবই না। এই কথা বলে মেঘ চলে যেতে নিলে সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ধরে একটানে নিজের কাছে টেনে নেয়। নিজেকে সামলাতে না পেরে আবিরের বুকে ধাক্কা খেলো মেঘ। তৎক্ষণাৎ আবিরের পাঞ্জাবি আঁকড়ে ধরল। মেঘের হাতে স্পর্শ করতেই আবির পুনরায় কপাল গোটালো। মেঘের আঙুলগুলো বরফের মতন ঠান্ডা হয়ে আছে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। আবির তখনও মেঘের হাত ধরেই আছে। মেঘ সরে যাওয়ায় আবির দুহাতে মেঘের হাত ঘষতে ঘষতে বলল, মানুষের উপর রাগ করে নিজের ক্ষতি করা কবে বন্ধ করবি তুই? মেঘ ওষ্ঠ উল্টে আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির পুনরায় বলল, তোর হাত আর বরফের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কথা বললে শুনিস না কেন? মেঘ আস্তে করে বলল, সরি, এক্ষুনি রুমে চলে যাব। এখন আর রুমে যেতে হবে না, বস এখানে, আসছি আমি। মেঘ চেয়ারে বসে আছে। আবির সাকিবের রুমে গেছে। 2 মিনিটের মধ্যে পাঞ্জাবি পাল্টিয়ে টি-শার্ট পরে ওপরে জ্যাকেট পরে এসেছে। হাতে একটা শপিং ব্যাগ আর একটা চাদর হাতে নিয়ে এসেছে। মেঘের গায়ে চাদর জড়িয়ে পাশে থেকে একটা চেয়ার টেনে মেঘের অভিমুখে বসলো। শপিং ব্যাগ উল্টে টেবিলে 8-10টা মেহেদি পড়ল। মেঘ বিপুল চোখে তাকিয়ে আছে মেহেদিগুলোর দিকে। আবির বলল, তোকে মেহেদি দিতে দেয়নি কথাটা একবার জানাতি আমায়। আবির টেবিল থেকে একটা মেহেদি নিল। মেঘের বাম হাতের কবজিতে ধরে শুধালো, এই হাতে দেব? আবিরের কথা শুনে মেঘ আশ্চর্য বনে গেল। অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে। গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, আবির ভাই, আপনি মেহেদিও দিতে পারেন? আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে জবাব দিল, হয়তো আর্টিস্টদের মতো সুন্দর হবে না, কিন্তু চেষ্টা করতে পারি। অবশ্য তুই না চাইলে দেব না। তখন অভিভূত হয়ে গেছে। আবির ভাই মেহেদি দিয়ে দিবে এটা অষ্টাদশী কল্পনা করতে পারিনি। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনার যেভাবে ইচ্ছে সেইভাবেই দিন। আবির মেঘের হাত ধরে কাঁপা কাঁপা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, আর মেঘ অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে। মালিহা খান হঠাৎ নজর পড়ে স্টেজের কাছে আবির মেঘ বসে আছে। উনি কৌতূহলবশতই এগিয়ে যান সেই দিকে। কাছাকাছি যেতেই চোখে পড়ে আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। ততক্ষণে মেহেদি দেওয়া প্রায় শেষের দিকে। মালিহা খান হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। মায়ের কণ্ঠ শুনে আবির আঁতকে ওঠে। মেঘের মনোযোগেও বিঘ্ন ঘটে। দুইজনই মালিহা খানের দিকে তাকায়। মালিহা খান হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ আবির দুইজনেই
স্তব্ধ হয়ে আছে। মালিহা খান পুনরায় বললেন, আমি তো এই আবিরকেই দেখতে চেয়েছিলাম। বোনের প্রতি এই টান এতদিন কোথায় ছিল? আবির উত্তর না দিয়ে স্বাভাবিক কণ্ঠে শোধালো, কাকামণি আর চাচ্চু কখন এসেছেন? মালিহা খান বলল, কিছুক্ষণ আগেই এসেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। একটু থেমে মালিহা খান আবার বললেন, কত বছর পর মেহেদি হাতে নিয়েছিস বল তো আবির? মনে নেই। মেঘ একবার বড় আম্মুর দিকে তাকাচ্ছে, আবার আবিরের দিকে। বড় আম্মুর কথার মানে বোঝার চেষ্টা করছে মেঘ। মালিহা খান মেঘকে উদ্দেশ্য করে বলল, জানিস মেঘ, ছোটবেলায় আবির মেহেদি না দিয়ে দিলে তুই কি যে কান্না করতিস। মেঘ ভ্রু কুঁচকে শুধালো, আমি? হ্যাঁ তুই। মিম তখন কোলে ছিল। ঈদের সময় আশেপাশে বাসার পিচ্চিদের হাতে মেহেদি দেখে তুই বাসায় এসে কান্না করতিস। তখন তো এত পার্লারও ছিল না। আমি, তোর মা, কাকিয়া কেউই মেহেদি দিয়ে দিতে পারতাম না। বাধ্য হয়ে আবিরই তোরে মেহেদি দিয়ে দিত। মিমকেও কয়েকবার দিয়েছে, তবে তোকেই বেশি দিয়ে দিয়েছে। মেঘ ডান হাতে মাথা চুলকিয়ে বলল, আমার কিছুই মনে নেই কেন? মালিহা খান হেসে উত্তর দিল, জন্মের পর থেকে ৬-৭ বছরের ঘটনা কারোরই মনে থাকে না। কিন্তু তোরা এত ঠান্ডাতে এখানে বসে আছিস কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু তোমার ভাইয়ের মেয়েকে সাবধান করে দাও। মালিহা খান চিন্তিত স্বরে বললেন, কে, মালা? হ্যাঁ। মালা আবার কি করেছে? মালা মেঘকে অপমান করেছে। মেঘ কি ওদের বাড়িতে দাওয়াত ছাড়া এসেছে? যা তা ব্যবহার কেন করবে? এরকম আচরণ যদি আর একবার হয় আমি কিন্তু ওর খবর করে ছাড়ব। মালিহা খান হেসে উত্তর দিলেন, মালাকে আমি বুঝিয়ে বলবো। দাঁড়া, আমি তোর মামনি আর কাকিয়াকে ডেকে আনি। ওদের দেখাই আমার ছেলেটা ঘরমুখো হয়েছে। মালিহা খান দ্রুত পায়ে বাড়ির দিকে চলে গেছে। এদিকে মালা দুহাতে মেহেদি দিয়ে প্রতিটা রুমে মেঘকে খুঁজছে, অথচ মেঘ কোথাও নেই। মালিহা খানকে ঘরে ঢুকতে দেখে মালা প্রশ্ন করল, কি হয়েছে ফুপি, এত তাড়াহুড়োতে কোথায় যাচ্ছ? আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখার জন্য আমার দুই যাকে ডাকতে যাচ্ছি। মালিহা খান চলে গেছে। কথাটা মালার কাটা গায়ে নুনের ছিটার মতন লাগছে। দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঘন কুয়াশার মধ্যেও চোখে পড়ে মেঘ আবিরের দিকে। নিজের উপরে এখন আরো বেশি রাগ হচ্ছে। আবির মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। সে যদি মেঘের সাথে ওই আচরণ না করতো তাহলে আবির আর মেঘ কাছাকাছি আসতো না। আবিরও মেঘের হাতে মেহেদি দিয়ে দিত না। রাগে মালা চোখ মুখ জ্বলছে। রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। বড় আম্মু যাওয়ার পর থেকে মেঘ আবিরকে দেখেই যাচ্ছে, পল্লবও ফেলছে না। আবির তাড়াহুড়ো করে মেহেদি দিচ্ছে। মেঘ কিছু বলতে চেয়েও বলতে পারছে না। মনের ভেতর একরাশ মুগ্ধতা। আবির ভাই ছোটবেলায় নিজের হাতে মেঘকে মেহেদি দিয়ে দিত, এটা ভেবেই তো আনমনে হাসছে। আবির মেহেদিটা টেবিলের উপরে রাখতে রাখতে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আমি গেলাম। বলে সাকিবের ঘরের দিকে দৌড় দিল। মেঘ মুগ্ধ আখিতে আবিরকে দেখছে। কয়েক মুহূর্তের মধ্যেই আবির ঘরে ঢুকে পড়েছে। মেঘ তখনও সেই দিকে তাকিয়ে আছে। ততক্ষণে তিনজা এসেছে। দূর থেকে মেঘকে ডেকে বলল, কিরে আবির কই? চলে গেছে। কাকিয়া মেঘের হাত ধরে এপাশ ওপাশ ঘুরিয়ে বলল, বাহ, অনেক সুন্দর করে দিয়েছে তো। কাকিয়ার কথায় মেঘ এবার নিজের হাতের দিকে তাকালো। মেহেদি আর্টিস্টের মতো না হলেও খুব একটা খারাপ হয়নি। মেঘ হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মন মস্তিষ্ক
জুড়ে আবির ভাইয়ের বিচরণ করছে। মনের অন্যরকম প্রশান্তি কাজ করছে। মনে মনে হাজারবার মালা আপুকে ধন্যবাদ দিচ্ছে। মালা আপুর অপমান না করলে আবির ভাইয়ের সাথে এত সুন্দর মুহূর্ত কখনোই উপভোগ করতে পারতো না সে। মা কাকিয়ারা কি বলছে তার কোনো কিছুই মেঘের মনোযোগ নেই। অষ্টাদশীর হৃদয়ে প্রতিটা স্পন্দন বলছে, আবির ভাই, আপনি আমার সেই পূর্ণতা, ভালোবাসি আপনাকে। মা কাকিয়ার সঙ্গে ঘরে গিয়ে সোজা নিজের রুমে চলে গেছে। মিম দিশারা অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। মেঘ মিমের পাশে শুয়েছে। সারাদিনের ক্লান্তিতে মেহেদি না তুলেই ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ যাবৎ ফোন ভাইব্রেট হচ্ছে। মেঘের গভীর ঘুমে নিমগ্ন। দীর্ঘ সময় ভাইব্রেশনের পর মেঘ চোখ বন্ধ করে রেখেই পাশ থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানের উপরে রাখলো। ও পাশ থেকে আবেশিত কণ্ঠ ভেসে আসে, ম্যাম, আপনার ঘুম কি এখনো ভাঙেনি? 1 ঘন্টা যাবৎ আপনার জন্য অপেক্ষা করছি। ঘুমকাতর মেঘ ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। ফোনের অপর পাশে আবেশিত কণ্ঠ শুনে ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকাতেই আবিরের ছবি ভেসে উঠেছে। তার সঙ্গে সেভ করা নাম। সহসায় অষ্টাদশীর ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হয়ে উঠেছে। এক মুহূর্তে চোখে থেকে ঘুমের রেশ কেটে গেছে। অক্ষিযুগল প্রশস্ত হলো। মেঘ উৎকণ্ঠিত হয়ে বলল, আবির ভাই। এই প্রথমবার আবির নিজ থেকে মেঘকে কল করেছে। আধলা ঘুমে থাকায় আবিরের কণ্ঠ ঠিকমতো বুঝতে পারেনি। মেঘ একে লাফে বিছানায় বসে ফোন কানের কাছে নিতেই পুনরায় আবিরের নেশাক্ত কণ্ঠ ভেসে আসে, ম্যাম, আপনার দর্শন পেতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? মেঘ ভ্রু কুঁচকে একবার স্ক্রিনে তাকাচ্ছে, আর একবার ফোনের কাছে ধরছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। নাম্বারটা আবির ভাইয়ের নামেই সেভ করা, কণ্ঠস্বরও আবির ভাইয়ের, কিন্তু আবির ভাই তো কখনো এভাবে কথা বলেন না। মেঘের মাথা চক্কর দিচ্ছে। মেঘ ফোন কানে ধরে আশেপাশে তাকালো। মিম দিশারা গভীর ঘুমে তলিয়ে আছে। আবির পক্ষান্তরে মৃদুস্বরে ডাকলো, ম্যাম। মেঘ জবাব দিল, জি। আপনি কি এখনো ঘুমাচ্ছেন? না তো। কষ্ট করে একটু বেলকনিতে আসবেন? মেঘ ফোন বিছানার উপরে রেখে এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কেটে নিজেই উফ করে উঠল। বুঝতে পারল এটা স্বপ্ন নয়, সত্যি। মেঘ কানে ফোন ধরে আড়মোড় ভাঙতে ভাঙতে বিছানা থেকে নেমে হুড়মুড় করে বেলকনিতে পা দিতেই কপাল কুঁচকে সরু নেত্রে তাকালো। পূর্ব দিগন্তে উদিত সূর্যের আলোয় মেঘ ঠিকমতো তাকাতে পারছে না। চোখ কচলে বেশ কয়েকবার পিটপিট করে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই নজরে পড়ে উঠানের মাঝ বরাবর একটা চেয়ারে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে আবির ভাই বসে আছে। পরনে কালো হুডি। এক হাত হুডির পকেটে, অন্য হাতে কানে ফোন ধরে তাকিয়ে আছে বেলকনির দিকে। পূর্বাভিমুখে বসায় শীতের সকালের অনুচ্চ আলোয় জ্বলজ্বল করছে আবিরের মুখবিবর। মেঘ স্থির দৃষ্টিতে আবিরকে দেখছে। হুডিতে আবির ভাইকে মারাত্মক সুন্দর লাগছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় তাকালো। এদিকে আবিরের চোখে সূর্যরশ্মি আছড়ে পড়ছে। সেই রশ্মি উপেক্ষা করে অতি সংকীর্ণ লোচনে মেঘকে দেখছে। আংশিক সময়ব্যাপী চলে এই দৃশ্য। আবির আচমকা গলা খাকারি দিয়ে বলল,
ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে নিচে আসেন। কেন? আমি বলছি তাই। মেঘ হাসি মুখে বলল, আচ্ছা। কান থেকে ফোন নামাতে যাবে অমনি আবির আবার ডাকলো, ম্যাম শোনেন। জি স্যার, বলুন। আবির মৃদু হেসে বলল, খালি পায়ে আসবেন, রাখছি। আবির কল কেটে দিয়েছে, তবে দৃষ্টি এখনো মেঘের নিবদ্ধ। মেঘ কয়েক সেকেন্ড স্থির থেকে হঠাৎই হুড়োহুড়ি করে রুমে চলে গেছে। হাতের মেহেদি তোলা হয়নি। 10 মিনিট সময়ের মধ্যে নিচে যেতে হবে, তাই তাড়াহুড়ো করছে। এত সকালে বেশিরভাগ মানুষই ঘুমিয়ে। যারা উঠেছে তারা সবাই রান্নার কাজে ব্যস্ত। মেঘ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসলো। 10 মিনিটের আগেই মেঘ নিচে চলে এসেছে। আবির মাথা নিচু করে ফোন চাপছিল। আচমকা নূপুর পরার আলতারাঙা পায়ে নজর পড়তেই আবির আঁতকে উঠে সঙ্গে সঙ্গে পকেটে ফোন রেখে চোখ তুলে তাকালো। মেঘ আবিরের ঠিক সামনে দাঁড়িয়ে। চোখাচোখি হলো দুইজনের। মেঘ আবিরের অবচ্ছন্ন দৃষ্টিটা দেখে চিন্তিত স্বরে শুধালো, আপনি কি রাতে ঘুমাননি? আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, ঘুম আসছিল না। হাতটা দেখি। মেঘ হাত বাড়িয়ে মেহেদিটা দেখালো। মেহেদির গাঢ় রং দেখে আবির মৃদু হাসল। মেঘ শীতল কণ্ঠে বলল, রাতে কিছু বলতে পারিনি। মেঘের কথা শেষ হওয়ার আগেই আবির আর চোখে চেয়ে প্রশ্ন করল, কি বলতি? থ্যাংক ইউ আবির ভাই, এত সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আবির নিঃশব্দে হেসে বলল, ওয়েলকাম। এই মেহেদি দেখে কান্না করে দিস কি না এই টেনশনে ছিলাম। কাঁদবো কেন? সবাই সুন্দর করে দিয়েছে, তোরটা তো সুন্দর হয়নি বলে যদি কান্না করিস? মেঘ ভেঙচি কেটে বলল, জীবনেও না, আমারটা সবচেয়ে সুন্দর হয়েছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল এখন। আবির উঠে হাঁটতে শুরু করেছে। মেঘও গুটি গুটি পায়ে হাঁটছে। মামাদের বাড়ির পেছন দিকের মাটির রাস্তায় পা দিতেই মেঘ শুধালো, আমরা কোথায় যাচ্ছি? তোকে নিয়ে পালাচ্ছি। অকস্মাৎ মেঘ বিষম খেল। জিজ্ঞাসু চোখে তাকিয়ে শুধালো, কোথায়? কোনো এক কোলাহল শূন্য নিঃস্বর্গে। মেঘ আর কিছু বলতে পারল না। শীতের সকালে এলোমেলো ঠান্ডা হাওয়া, তার সাথে আবিরের বলা কথায় মেঘ মনে অজান্তে শিহরণ জাগে। অষ্টাদশীর আঁখি জোড়ায় রঙিন স্বপ্ন। আবির ভাই তাকে নিয়ে পালাবে, এটা ভাবতেই হৃদয়ের বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভেতরে কে যেন অবিরাম ঢোল পেটাচ্ছে। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে নিষিদ্ধ প্রেমানুভূতি। আবির কিছুটা এগিয়ে গিয়ে নিরস্ত হলো। পিছন ফিরে দেখলো মেঘ এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। আবির দুর্বহ কণ্ঠে বলে উঠল, ম্যাম, আর ইউ ওকে? আবিরের কণ্ঠস্বর কানে আসতেই কল্পনার জগৎ থেকে বেরিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি আমাকে ম্যাম বলছেন কেন? ভয়? মানে? শীতের এত সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠালাম, এখন যদি ফোঁস করে রেগে যান তাই। মেঘ বোকার মতন চেয়ে আছে শুধু। আপনি আমায় ভয় পান আবির ভাই? মাঝে মাঝে। মেঘ হতবাক, চোখ বড় করে চেয়ে আছে। মেঘ অবিশ্বাস্য চাহনি দেখে আবির ভ্রু নাচালো। মেঘ লাজুক হেসে চিবুক নামালো। ঠোঁট জোড়ে বিশ্বজয়ের হাসি, মুখ বিবরে প্রাপ্তির ছাপ। মেঘের লজ্জামাখা হাসি দেখে আবিরও মুচকি হাসল। কথা না বাড়িয়ে আবির খালি পায়ে এগিয়ে যাচ্ছে। আবিরের পেছু পেছু মেঘও হাঁটছে। মেঘের ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। গতকাল থেকে আবির ভাইয়ের
আদতে অষ্টাদশীর হৃদয়ে তোলপাড় বেড়েছে কয়েক গুণ। আবির ভাইয়ের কথা, যত্ন, ব্যবহার, চাহনি সবকিছুই জানান দিচ্ছে আবির ভাইয়ের হৃদয়ে অতস্ফুট বরফ গলতে শুরু করেছে। অষ্টাদশীর স্তব্ধরূপে বোঝাতে পারছে তো। অষ্টাদশী স্পষ্টরূপে বুঝতে পারছে তো নিজেকে আবির ভাইয়ের গার্লফ্রেন্ড ভাবছে আর বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। আবিরের পেছন পেছন মেঘ মাটির রাস্তা পেরিয়ে বিস্তীর্ণ মাঠে পা রাখতেই কেঁপে উঠল। শিশিরে ভেজা আছে সবুজ ঘাস। এতক্ষণ যাবৎ আবিরকে এমনভাবে অনুসরণ করছিল যে আশেপাশে তাকানোর মতন সময় নেই। পলক ফেললেই হারিয়ে যাবে শখের পুরুষ। অষ্টাদশীর উষ্ণ পায়ে স্পর্শে শিশিরে স্নিগ্ধ ঘাস মাড়িয়ে যাচ্ছে, হৃদয় দোলাচ্ছে শীতল হাওয়া। ব্যস্ততম শহরের মাটি স্পর্শ পাওয়া দুষ্কর। প্রকৃতির সাথে প্রিয়জনের সান্নিধ্যে মেঘের মনে প্রেম প্রেম অনুভূতি জাগে। আবির যেখানে পা ফেলছে, আবিরের পায়ের ছাপ দেখে মেঘও ঠিক সেই জায়গায় পা ফেলছে। বেশ কিছুটা যাওয়ার পর আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মেঘের কাণ্ড দেখে কপাল কুঁচকালো, মৃদু হেসে সামনের দিকে ঘুরল। পাগলের পাগলামিতে অত্যাশ্চর্য আবির। বিশাল আকৃতির মাঠের পরে কয়েক সারি ঘর, আশেপাশে নানান রকমের গাছ, দুটো ঘরের মাঝে বরাবর সরু রাস্তা। মেঘ একান্তে আবিরকে অনুসরণ করে চলেছে। ইহজগতে আর কোনো কিছুতে মনোযোগ নেই তার। বাড়িগুলো পেরিয়ে কিছু দূরে গিয়ে আবির পিছু ঘুরল। তৎক্ষণাৎ মেঘের মাথা ঠেকল আবিরের বুকে। মেঘ কুণ্ঠায় দুপা পিছিয়ে চোখ তুলে তাকালো। এভাবে আবির ভাইয়ের পেছনে নেওয়ায় আবির ভাই যদি রেগে যায়। আতঙ্কে মেঘের বুক কাঁপছে, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। মেঘ সামনে থেকে সরে পাশে দাঁড়াতেই মেঘ বিপুল চোখে তাকালো। দৃষ্টির সীমানা জুড়ে হলুদ রঙের সরিষা ফুল। আশ্চর্য নয়নে চেয়ে আছে মেঘ। এতগুলো সরিষা ফুল একসঙ্গে দেখেনি সে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। আবিরের দিকে তাকাতেই আবির মুচকি হেসে বলল, একখণ্ড হলুদের রাজ্যে আপনাকে স্বাগতম, যেখানে নেই শহরের কোনো কোলাহল, নেই কোনো নিষিক্ত অনিল। সবটুকু জুড়ে শুধু স্নিগ্ধতা। নীল আকাশ আর প্রকৃতি জুড়ে সরিষা ফুল। এর মনোমুগ্ধকর দৃশ্য দেখে অনুভূতিরা অষ্টাদশীর হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। প্রকৃতির নিরন্তর আনন্দিত। সরিষা ফুল তার এক প্রতিপদ নিদর্শন। দিগন্ত জোড়া মাঠের প্রতিটা সরিষা ফুলে জমে আছে শিশিরের কণা। সেই দৃশ্য দেখে মেঘের মন প্রেমে রঙে সুভাষিত হয়ে গেছে। মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে আলতো হাতে শিশির ভেজা সরিষা ফুল স্পর্শ করল। মেঘ আপন মনে ছুটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ থেমে দাঁড়ালো। পেছন ঘুরে দৌড়ে আবিরের কাছে চলে আসে। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মেঘ আবিরের কাছে এসে হাঁপাতে শুরু করলো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে শুধালো, কি হয়েছে? মেঘ ওড়নাটা মাথায় ঘোমটা দিল। হাত দিয়ে আবিরকে ইশারা করতেই আবির একটু নিচু হয়ে মেঘের মুখোমুখি হলো। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে আবিরের কানে কানে বলল,
আপনি কি জানেন না সরিষা খেতে তানাদের বসবাস? আবির সিরিয়াস মুডে কথা শুনতে এসেছিল, কিন্তু মেঘের আজগুবি কথা শুনে সশব্দে হেসে বলল, তোর তানারা বেড়াতে গেছে। মেঘ ভয় ভয় শুধালো, আপনাকে কে বলেছে? তা রাতে তোর তানাদের সাথে দেখা হয়েছিল, বলেছিলাম সকালে তোকে নিয়ে আসবো। তোর তানারা যেন ঘুরতে চলে যায়। কোথায়? তোর শ্বশুর বাড়ি। মানে? এমন ভাবে বলছিস মনে হচ্ছে তানারা যেখানেই যায় আমার সাথে আমার থেকে অনুমতি নিয়ে যায়। আপনি তো বললেন। আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম। মেঘ গাল ফুলিয়ে ওষ্ঠ উল্টিয়ে তাকালো। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটি মেরে বলল, তোর মাথায় তানারা কথা কে ঢুকিয়েছে বলতো? বড় আম্মু। কি? আম্মু তোকে এসব বলেছে? জি। আর কি বলেছে? আরো অনেক কিছু বলেছে, কিন্তু সেসব আপনাকে বলা যাবে না, পার্সোনাল কথা। আবির ভ্রু গুটিয়ে বিড়বিড় করে বলল, শাশুড়ি বউ মিলে আমায় পাগল বানিয়ে ছাড়বে। আবির গলা খাকারি দিয়ে বলল, এসব আজগুবি কথা আর বলবি না, তানারা বলতে কিছু হয় না। আমার ভয় লাগছে। বড় আম্মু বলেছে তানারা আমায় নিয়ে যাবে। আবির অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, আমি থাকতে তোর কিসের ভয়? আমার চোখের সামনে আমার অনুমতি ব্যতীত কেউ তোকে ছুঁতেও পারবে না। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে মুচকি হাসল। ভীষণ লজ্জা পেয়েছে। চিবুক নামিয়ে ঘুরতেই মেঘের মাথা থেকে ওড়না পড়ে গেছে। পা বাড়াতেই আবির গম্ভীর কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দাঁড়াতেই আবির আলতোভাবে মেঘের চুল থেকে কাঁকড়া বেল্ট খুলে দিল। অমনি মেঘের ঘন কালো চুল কোমর ছাড়িয়ে পড়েছে। আবির দুহাতে কতগুলো সরিষা ফুল ছিঁড়ে মেঘের চুলে ছড়িয়ে দিয়েছে। কালো চুলে হলুদ ফুলগুলো অসাধারণ সুন্দর লাগছে। এক হাতে মুষ্টিবদ্ধ হাতে সরিষা ফুল ছিঁড়ে দু পা এগিয়ে মেঘের কানে গুঁজে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এবার যেতে পারিস। মেঘ ভয়ে ভয়ে পা বাড়ায়। আবির পকেট থেকে ফোন বের করে মেঘের ভিডিও করায় ব্যস্ত। অনেকটা সময় ঘোরাঘুরি শেষে মেঘ হঠাৎ বলল, ক্যান আই টেক আ পিকচার উইথ ইউ? ইয়েস, অফকোর্স। মেঘ নিজের ফোন দিয়ে আবিরের সঙ্গে দুটো ছবি তুলেছে। আবিরের ফোনে ভাইব্রেট হতেই আবির পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। পরপরই মেঘের দিকে তাকিয়ে বলল, চল। কোথায়? নদীর পাড়ে। নদীর পাড়ে যেতেই দেখলো সাকিব হাতে একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘকে দেখেই বলল, শুভ সকাল মেঘবতী। শুভ সকাল। তোমার জন্য গাছ থেকে খেজুরের রস আনছি, খেয়ে দেখো কেমন লাগে। মেঘ অল্প একটু খেয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব হাসি মুখে বলল, ধন্যবাদ আমাকে নয়, আমাকে না দিয়ে তোমার আবির ভাইকে দাও। এত ঠান্ডায় আলো ফোটার আগেই আমাকে টেনে তুলে কুয়াশার মধ্যে খেজুরের রস আনতে পাঠিয়েছে। মেঘ আশ্চর্য নয়নে আবিরের অভিমুখে চেয়ে শুধালো, আপনি বলেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, তুই কখনো খেজুরের রস খাসনি, তাই আনিয়েছি। তোকে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু অনেক দূর হয়ে যাবে, তাই যাইনি। আবির ভাইয়ের এত যত্ন দেখে মেঘ বারবার অভিভূত হয়ে যাচ্ছে। গতকাল থেকে কত শতবার আবিরের প্রেমে পড়েছে তার হিসাব নেই। ঘন্টা দুয়েক মেঘ, আবির আর সাকিব একসঙ্গে নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছে। আবির আর সাকিবের শৈশবের স্মৃতিগুলো সাকিব অবলীলায় মেঘকে জানাচ্ছে। এই নদীতে
কত কত দিন গোসল করেছে একসাথে, ফুটবল ক্রিকেট খেলার ঘটনা থেকে শুরু করে এক পর্যায়ে সাকিবের মনের মানুষের কথা বলেছে। সেই থেকে মেঘ বায়না ধরেছে সাকিবের গার্লফ্রেন্ডকে দেখবে। আবির কয়েকবার না করেছে, কিন্তু মেঘ কোনো কথা শুনছে না। আবির ধমক দিতে গিয়েও বারবার আটকে যাচ্ছে। সে কোনোভাবে মেঘের মনে আঘাত দিতে চাইছে না। মেঘের পাগলামিতে সাকিব বাধ্য হয়ে মেয়েটাকে কল দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে ওদের কাছে আসলো। থ্রি-পিস পরে, চুলগুলো বেনি করা, গ্রামের খুব সাধারণ একটা মেয়ে, তবে রূপ লাবণ্যে পরিপূর্ণ। মেঘ বসা থেকে দাঁড়িয়ে সালাম দিল। মেয়েটা হাসি মুখে সালামের উত্তর দিয়ে মেঘকে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। আবির আর সাকিব মুখ চাওয়াচাই করে কিছু একটা ইশারা করলো। সাকিব মেয়েটাকে বলল, শিমু তুমি চাইলে আমাদের সাথে বসতে পারো। শিমু আস্তে করে বলল, বাসায় বলে আসিনি, চলে যেতে হবে। মেঘ মন খারাপ করে বলল, ভাবি একটু বসেন না প্লিজ। শিমু লজ্জা নুয়ে পড়ল। মেঘের কথায় সাকিব হাত দিয়ে কপাল চাপড়াচ্ছে। আবির তাড়াহুড়ো পকেট থেকে ফোন বের করলো। হাজার হোক আবির সাকিবের বড় ভাই। ছোট ভাইয়ের প্রেমিকাকে লজ্জার হাত থেকে বাঁচাতে আবির তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো। শিমু শীতল কণ্ঠে বলল, অন্য কোনো দিন সময় নিয়ে তোমার সাথে আড্ডা দেব। আচ্ছা আপু। শিমু যেতে নিলে সাকিব পেছন ডাকে। সাকিব আর শিমুকে কথা বলতে দেখে মেঘ কিছুটা সরে দাঁড়ালো। আবির ফোনে কথা বলতে বলতে মেঘকে ডাকলো। মেঘ কাছে আসতেই আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল বাড়ি যাই, সবাই খুঁজতেছে। মেঘ মোলায়েম কণ্ঠে শোধালো, জায়গাটা অনেক সুন্দর, আর একটু পরে গেলে হয় না? নো ম্যাম, এখনই যেতে হবে। মেঘ মন খারাপ করে হাঁটতে শুরু করলো। আবির মেঘের থেকে কিছুটা পেছনে রাকিবের সাথে কথা বলতে বলতে হাঁটছিল। অফিসের কিছু কাগজপত্র ঝামেলা হয়েছে, সেসব নিয়ে কথা বলছে। সাকিব দৌড়ে এসে আবিরকে উদ্দেশ্য করে বলল, নিজের কাজ শেষ অমনি আমায় ফেলে চলে যাচ্ছ নাকি? আবির কান থেকে ফোন সরিয়ে ভারী কণ্ঠে বলল, তোকে কথা বলার সুযোগ করে দিয়ে আসলাম। সুযোগ না চাই তোমার আশাতে ভয়ে পালিয়েছে। আবির মৃদু হেসে রাকিবের সঙ্গে কথা বলায় মনোযোগ দিল। আবির আর সাকিব মেঘের মাটির রাস্তায় পর্যন্ত এগিয়ে দিল। মেঘ মুখ গোমড়া করে বাড়িতে ঢুকলো। উঠানে দাঁড়িয়ে আশেপাশে চোখ বোলাচ্ছে। অনেক বেলা হয়ে যাওয়ায় বাড়ির সব মেহমান উঠে পড়েছে, সবাই কাজে ব্যস্ত। মেঘ ঘরে ঢুকতে গেলে পেছন থেকে ডাকলো, বনু। মেঘ পিছনে ফিরতেই দেখলো তানভীর। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া কখন এসেছো? একটু আগে এসেছি। কোথাও গিয়েছিলি? নদীর পাড়ে। তানভীর ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, একা গিয়েছিলি? না, আবির ভাই আর সাকিব ভাইয়াও ছিল। ও আচ্ছা, ভাইয়া এখন কোথায়? বাড়ির পেছনে। আকলিমা খান মেঘকে ডেকে নিয়ে গেছেন। সকাল থেকে খাওয়া হয়নি। তানভীর বেরিয়ে গেছে আবিরের সঙ্গে দেখা করতে। তানভীর বাড়ি থেকে নামতে গিয়ে সাকিব আর আবিরের দেখে থমকে দাঁড়ালো। সাকিব তানভীরকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরে উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ভালো আছি, কিন্তু ভাইয়ার অবস্থা দেখে আর ভালো থাকতে পারছি না। কেন, কি হয়েছে? বিশ্বাস করবি কিনা জানি না, গতকাল সারা রাত গেছে ভাইয়া 1 মিনিটের জন্য ঘুমায়নি। আমি যতবার সজাগ হয়েছি ততবারই দেখেছি ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, নয়তো শুয়ে তোর বোনের ছবি দেখছে। একটা মানুষ কেমনে নির্ঘুম রাত কাটায়, এর জলজ্যান্ত প্রমাণ হলো ভাইয়া। ভাইয়ার এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আবির ক্রোধিত আঁখিতে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব আবিরের মুখের পানে চেয়ে পুনরায় তানভীরকে বলল, তোর বোনকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে। তানভীর হেসে উত্তর দিল, বিয়ে দেওয়ার ক্ষমতা যদি আমার হাতে থাকতো তাহলে অনেক আগেই বিয়ে দিয়ে দিতাম।
আবির গম্ভীর কণ্ঠে ধমক দিল, আমার বিয়ে নিয়ে গবেষণা করতে হবে না, মাইশা আপুর বিয়েতে ফোকাস কর। তানভীরের উদ্দেশ্যে বলল, এত সকালে চলে আসলি যে? মাইশা আপু ভোরবেলা থেকে কল দিতে দিতে আমার ঘুমের 14টা বাজিয়ে দিয়েছে। একা কুলাতে পারছিল না বলে আব্বুকে আর বড় আব্বুকে দিয়ে কল দিয়েছে। বাধ্য হয়ে ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিয়েছি। বাইক এনেছিস? হ্যাঁ, এই নাও চাবি। আবির চাবি নিয়ে বাড়িতে চলে গেছে। সাকিব আর তানভীর কিছুক্ষণ কথা বলে যেই যার মতন ব্যস্ত হয়ে গেছে। মেঘ বসে বসে আবিরের সঙ্গে তোলা সেলফিগুলো দেখছিল। সেখান থেকে একটা ছবি ফেসবুকে ডেতে পোস্ট করে ফোন ব্যাগে রেখে গোসলে চলে গেছে। এদিকে বন্যা ক্লাস শেষ করে ফেসবুকে ঢুকে মেঘের ডে দেখে রীতিমতো শক খেয়ে গেছে। আবির ভাইয়ের সাথে মেঘ ছবি পোস্ট করেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। পাশে এক বান্ধবীকে বলল চিমটি কাটতে। বারবার ছবিটা দেখছে, খুশিতে বন্যা চোখ ছলছল করছে। ডে পোস্টে রিপ্লাই দিয়ে কল দিয়েছে মেঘ নেটে নেই। আনন্দে বন্যার হাত কাঁপছে। মেঘের নাম্বারে বারবার কল দিচ্ছে, মেঘ রিসিভ করছে না। মেঘের সাথে কথা না বলেও শান্তি পাচ্ছে না। 10-15 বার মেঘকে কল দেওয়ার পর তানভীরের নাম্বার ডায়াল করলো। তানভীর কল রিসিভ করে সালাম দিল। বন্যা সালামের উত্তর দিয়ে উত্তেজিত কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? বনু তো এখানে নেই, কেন কিছু হয়েছে? একটু দরকার ছিল, মেঘকে কি দেওয়া যাবে? আচ্ছা ওয়েট কর, আমি দেখছি। এখন কোথায় তুমি? ভার্সিটিতে। সব ঠিক আছে তো? মনে হচ্ছে কোনো বিষয়ে আপসেট না, এমনি মেঘের সাথে একটু কথা ছিল। তানভীর কথা বলতে বলতে মেঘের রুমে গিয়ে ফোন দিয়ে এসেছে। মেঘ বন্যার সাথে কথা বলে একেবারে রেডি হয়ে তানভীরের ফোন নিয়ে নিচে নেমেছে। তানভীরকে খুঁজতে খুঁজতে গেট পর্যন্ত চলে গেছে। গেটের কাছে তানভীর, সাকিব সহ মাইশা আর আরও কয়েকটা কাজিন কাজ করছিল। আবির এখানে নেই। মেঘ ডাকতেই তানভীর উঠে এসে ফোনটা নিল। মেঘ চলে যেতে নিলে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোর ফ্রেন্ড কল দিয়েছিল কেন? মেঘ আমতা করে বলল, ক্লাসের জন্য। কাল ক্লাস আছে? হ্যাঁ। মেঘ যেতে নিলে তানভীর পুনরায় ডাকলো, শোন। মেঘ মুখ গোমড়া করে বলল, আমি জানি তুমি কি বলবা। কি বলবো? বলবা বরযাত্রী আসলে ঘর থেকে যেন বের না হই, কারোর সাথে যেন কথা না বলি, খাবার ঘরে নিয়ে খাওয়াবা, এইসবই তো। তানভীর সশব্দে হেসে বলল, না এসব কিছুই বলবো না। তোর যেখানে ইচ্ছা ঘুরতে পারিস। সত্যি? তবে একা যাবি না, মিমকে নিয়ে যাবি। আচ্ছা, কিন্তু তুমি কি বলতে চাইছিলা? চুল ছেড়ে ঘুরিস না, হিজাব পরে আসিস। ঠিক আছে। মেঘ রুমে যাওয়ার জন্য সিঁড়ি পর্যন্ত যেতেই মালার সাথে দেখা হলো। মালা হেসে বলল, মেঘ কোথায় ছিলে তুমি? রুমে খুঁজতে গিয়েছিলাম তোমায়। মেঘ তপ্ত স্বরে বলল, নিচে ছিলাম। মালার আশেপাশে তাকিয়ে বলল, তুমি কি আমার উপর রাগ করেছো? রাতে তোমার সাথে ওইরকম ব্যবহার করা ঠিক হয়নি, তার জন্য দুঃখিত। মেঘ ওষ্ঠদ্বয় প্রশস্ত করে উত্তর দিল, রাগ করি না। মালা উত্তেজিত কণ্ঠে বলল, দেখো তো আমার মেহেদিটা কেমন লাগছে। হাত বাড়িয়ে মেঘ মালার হাতে দিকে তাকালো। মেহেদির ডিজাইন খুব সুন্দর হয়েছে। হঠাৎই মেঘের ভ্রুযুগল কুঁচকে গেল। মালার হাতে এ অক্ষর দেখে মেঘ ভীষণ চটে গেছে। সে খুব ভালো করে বুঝতে পারছে মালা ইচ্ছে করে আবির ভাইয়ের নামের প্রথম অক্ষর লিখেছে এবং সেটা মেঘকে দেখাতে এসেছে। মেঘ রাগে পাশে কাটিয়ে চলে গেছে। মালা আর চোখে চেয়ে হাসলো। বরযাত্রী এসেছে অনেকক্ষণ হলো। গেটে জামাই বরণ চলছে। হুড়োহুড়ি কর্মকাণ্ডে কোথাও মেঘ নেই। সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি মেয়েটা। মিম দিশাদের সাথেই আছে। তানভীর টেনশনে পড়ে গেছে। হিজাব পরতে বলায় বোন রেগে গেল কিনা।
মেঘের নাম্বারে কল দিল, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। এত মানুষের ভিড় ঠেলে বাড়িতেও ঢুকতেও ইচ্ছে করছে না। তানভীর এমনিতেই নেট অন করলো। ফেসবুকে ঢুকতেই মেঘ আবিরের সেলফি দেওয়া দেখে আনমনে হেসে বলল মাশাআল্লাহ। কিন্তু সেই হাসিটা বেশি সময়ের জন্য স্থির হলো না। মেঘের আইডি দেখে ভ্রু গোটালো। আবির ফেসবুকে কিছু শেয়ার করলে সেগুলো কাস্টম করেই শেয়ার করে, কিন্তু মেঘ যে হুট করেই আবিরের সাথে ছবি আপলোড করলো, বাসার মানুষের নজরে পড়লে সর্বনাশ হয়ে যাবে। এসব ভেবেই তানভীর ভয় হচ্ছে। তানভীর তাড়াহুড়োয় উঠে আবিরের কাছে গেল। আবিরের কানে কিছু বলতে আবিরের অভিব্যক্তি বদলে গেল। তানভীর ফোন থেকে সেই পোস্টটা দেখালো। আবির দাঁতে দাঁত চেপে বলল, মেঘ কোথায়? বনুকে হিজাব পরতে বলেছিলাম, সেই যে উপরে গেছে, আর তো আসছে না। কল দিলাম, কল ধরল না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মিমকে বল ডেকে নিয়ে আসতে। আবির, সাকিবের কয়েকটা বন্ধু সবাই মিলে বরযাত্রীদের খাবার পরিবেশন করছে। তানভীরও চেয়েছিল, কিন্তু মামারা রাজি হয়নি। আবির ওদের বোনের ছেলে, আবিরের প্রতি যতটুকু অধিকার বোধ আছে তানভীরের প্রতি ততটুকুও নেই। তাই তানভীরকে ওনারা মেহমানের মতোই যত্ন করেছে, কোনো প্রকার দায়িত্ব দিচ্ছে না। মিম রুম থেকে মেঘকে নিয়ে নামছে। আত্মীয় আর বরযাত্রীদের ভিড়ে উঠানে পা রাখার জায়গা নেই। দিশা, মিম, মেঘ আরো কয়েকজন কাজিন নতুন জামাইয়ের সঙ্গে দেখা করতে স্টেজে গেল। জামাইয়ের সাথে কথা বলে আসার সময় একটা ছেলে পাশ কাটিয়ে ডাকলো, এক্সকিউজ মি। মিম আর মেঘ দুজনেই পাশ ফিরল, কিন্তু কিছু বলল না। ছেলেটা পুনরায় বলল, আপনারা বউয়ের কি হন? মিম স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, বোন। কেন? তাহলে তো তোমরা আমার বেয়াই হও। তা তোমার পাশের জনের নাম কি? নাম দিয়ে আপনার কাজ কি? মেম রাগে উত্তর দিল। ছেলেটা সশব্দে হেসে বলল, কাজ আছে বলেই তো জিজ্ঞাসা করছি। ছেলেটার একটু পেছনে আবির দাঁড়াতেই মেঘ বৃহৎ নয়নে তাকালো। আবির চোখ দিয়ে ইশারা করতেই মেঘ মুচকি হেসে মিমকে বলল, চল আমরা ওই দিকে যাই। বোনের কথা মতো মিমও চলে যাচ্ছে। ওই ছেলে পুনরায় পিছু ডাকে, এই সুন্দরী, তোমার হাসিটা খুব সুন্দর, প্লিজ তোমার নামটা বলো। পেছন থেকে আবির গুরুগম্ভীর স্বরে বলল, এই যে মিস্টার, সুন্দরীর নাম আমি আপনাকে বলছি, আপনি বরং একটু ওই দিকে আসুন। বরযাত্রীর খাওয়ানো শেষ, বাড়ির সব কাজিনদের খেতে বসানো হয়েছে। আবির ইচ্ছাকৃত মেঘেদের টেবিলের দায়িত্ব নিয়েছে, যাতে মন মতো খাওয়াতে পারে। তানভীরের কথা মতো মেঘ হেজাব পরেই এসেছে। গাঢ় বেগুনি রঙের একটা গর্জিয়াস ড্রেস পরেছে, তার সঙ্গে ম্যাচিং হেজাব। হালকা করে সাজুগুজু করেছে, তবে সবসময়ের মতন মায়াবী লাগছে। আবির খাবার দিতে দিতে বেশ কয়েকবার আর চোখে তাকিয়েছে। খাওয়ার শেষ পর্যায়ে আবির হঠাৎ মেঘকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল। সহসা আবিরের অভিব্যক্তি বদলে গেছে, আখের যুগল ক্রোধে জ্বলছে। সঙ্গে সঙ্গে আবির জায়গা ত্যাগ করল। মেঘ কলতলাই থেকে হাত ধুয়ে ফেরার পথে আবিরকে দেখেই থমকে গেল। আবিরের ক্রোধিত আঁখি দেখে মেঘের অন্তরাত্মা শুকিয়ে যায়। আবিরকে রুদ্ধ মূর্তি রূপে দেখে মেঘ ভয়ে ঢোক গিলল। আবির মেঘের হাত নিজের কাছে টেনে খুলল। মেঘের হাতে মেহেদি দিয়ে আবির লেখা।
আবির রক্তাভ দুই চোখে নিজের নামটা দেখল। দেখেই বোঝা যাচ্ছে কাঁপা কাঁপা হাতে মেঘ নামটা লিখেছে। আবির কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, এসবের মানে কি? মেঘ হাত টেনে নিজের পেছনে লুকালো। আবির দাঁতে দাঁত পিষে চলে গেছে। ভয়ে হাত পা কাঁপছে। কয়েক মিনিটের মধ্যেই আবির একটা মেহেদি নিয়ে এসেছে। মেঘের হাত টেনে একটু মেহেদি নামের উপরে রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের নামটা লেপ্টে দিচ্ছে। মেঘ আবিরের রক্তাভ চোখে অসহায়ের মতো তাকিয়ে আছে।